আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয় কানাডা ভিজিটর ভিসা প্রসঙ্গে, অর্থাৎ আপডেট রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনারা টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে কানাডাতে প্রবেশ করতে চাচ্ছেন, অথবা অনেকে আছে কানাডাতে ভিজিট ভিসা নিয়ে সেখানে ওভার স্টে করবেন, বা অনেকে আছে ইতিপূর্বে ডিক্লাইন হয়ে গেছিলেন, এদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন, আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন। বন্ধুরা, কানাডা ভিসা প্রসঙ্গে নিয়ে আমরা যখনই কথা বলি তখন কিন্তু আমাদের কাছে চলে আসে আরও 2 বছর পূর্বের কথা। কারণ তখন বাংলাদেশিরা প্রচুর পরিমাণ ভিসা পেয়েছিলেন, বিকজ কানাডিয়ান ভিসা অফিসার বা তাদের অথরিটি এই প্রক্রিয়াটাকে, নীতিটাকে খুব ইজি করে দিয়েছিল। তো আমি আমার ভাষায় বলি, যখনই একটা দেশ ভিসা নীতিটাকে সহজ করে তখন কিন্তু বিভিন্ন দেশের মানুষ মানে গাণিতিক হারে কিন্তু সেই ভিসাগুলো পেয়ে থাকে। এটা কিন্তু খুবই স্বাভাবিক। আবার যখন একটা দেশের উপর কোনো একটা দেশ আস্থা হারিয়ে ফেলে তখন কিন্তু ভিসা নীতিটাকে অনেকটা কঠিন করে ফেলে। বাংলাদেশিদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল যে 2022-23 সালে এরকম পরিমাণ ফেক ডকুমেন্টস দিয়ে ভিসা করেছিল যে এখন ফেকের কিছুই দেওয়া যাবে না। এখন বর্তমান সময়টাতে আপনি যদি মনে করেন ফেক ডকুমেন্টস দিয়ে আপনি কিছু একটা আদায় করবেন কানাডার ভিসা অফিসারের কাছ থেকে, এটা মানে ড্রিম ছাড়া আপনার বাস্তবের সাথে কোনো সময় মিলবে না। বাস্তবতা হচ্ছে এটা, এখন বর্তমান সময়টাতে আগের মতো নয়। এখন আপনার ব্যাংকটাকে ওরা চেক করছে, তারপরে আপনার টিন ট্যাক্সটাকে ভালো করে চেক করছে, স্ক্যান করে দেখছে যে সঠিক কিনা। আপনার বিজনেস বা প্রফেশনাল যে ডকুমেন্টসগুলো থাকে সেই ডকুমেন্টসগুলো কতটুকু লিগ্যাল আছে সেটাও কিন্তু ওরা জাস্টিফাই করছে। এবং কি সব কিছু থাকার পরেও অনেকে আছে ইনভাইটেশন ইউজ করেন। তো ইনভাইটেশন ইউজ করার চাইতে না করাই ভালো, যদি সেটা ডুপ্লিকেট হয়। আমার কথা হচ্ছে যে ডুপ্লিকেট ইনভাইটেশন এখন বর্তমান সময়ে ইউজ করলে যেটা হচ্ছে, ভিসা তো প্রশ্নই ওঠে না, বরঞ্চ আপনাকে ব্লক করে দিচ্ছে নেক্সট 5 ইয়ার্সের জন্য, অর্থাৎ আগামী 5 বছর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কেনাডার জন্য। সঙ্গত কারণে আমি আপনাদেরকে বলবো যে 2 থেকে 3টা জিনিসের উপর খুবই জোর দিতে। যদিও ভিজিটর ভিসার ক্ষেত্রে সব কিছুই দরকার আছে, রাইট? সব কিছুই লাগবে, আপনার A to Z সব কিছুই কিন্তু একটা পুরো একটা প্যাকেজ। তারপর আপনি পর্যাপ্ত পরিমাণে একটা ব্যাংক দেখাতে পারেন, স্টেটমেন্ট, সলভেন্সি, সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স, যে আপনি কতদিন থাকবেন, সেটা ফ্যামিলি হলে একটু বিগ অ্যামাউন্ট দেখালে বেটার হয়। পাশাপাশি এফডিআর অনেকে আছেন, তারপরে সঞ্চয়পত্র, এগুলো দেখাতে পারেন। ট্যাক্সটা বিজনেসের সাথে কম্পেয়ার করে আপনি পে করেন, তারপরে ফ্যামিলি ইনফরমেশনগুলো সঠিকভাবে দেন। এই যে ব্যাপারগুলো আছে, বা ইনভাইটেশন নিলে সেটা একটা অথেন্টিক ইনভাইটেশন আন, সব কিছু করে তারপরে একটা ভালো প্ল্যানিং করে একটা কাভার লেটারের মধ্য দিয়ে আপনি আপনার ব্যক্তি পরিচিতি ভিসা অফিসারের কাছে যখন তুলে ধরবেন তখন কিন্তু তাদের কাছে বিষয়টা খুব ভালো মনে হবে এবং গ্রান্টেড মনে হবে। এমতো অবস্থায় আপনি যদি সাবমিট করেন তাহলে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন, এটা সুনিশ্চিত। আরেকটা বিষয় হচ্ছে যে যারা এলোমেলোভাবে ফাইলগুলো সাবমিট করবেন বা করতে চাইবেন তারা কিন্তু এই সময়টাতে ভিসা নাও পেতে পারেন। তো আমি বলি যে 2 দিন পরে আপনি অ্যাপ্লাই করেন, বাট যতটুকু বা যে পেপারস দিয়ে অ্যাপ্লাই করবেন এটা জানি লিগেল থাকে, এটা জানি জাস্টিফাই করলে জানি এটাকে একটা পজিটিভ ইনফরমেশন চলে আসে, এটা আপনাদের করা উচিত। তো বন্ধুরা, আমরা বর্তমান সময়টাতে এক্সপার্ট হলিডের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণ কানাডিয়ান ভিসার কাজ করছি, পাশাপাশি অন্য দেশের কাজও আছে। তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আমরা কলে কথা বলতে পারবেন। পাশাপাশি পুরো ফাইলটা যদি আমাদেরকে দিয়ে কমপ্লিট করতে চান ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।